সাদ্দাম হুসাইন Saddam Hussein was a bad guy. Disarming Saddam Hussein now. একটা এতিম শিশু সামনে গিয়া পুরা পৃথিবীর একজন নেতা হলেন, যার মৃত্যুর প্রায় ২০ বছর হয়ে গেছে, কিন্তু আজও পৃথিবীর মানুষরা তার স্মরণ রাখে। সাদ্দাম হুসাইনের দেশ ইরাকের সাথে ইসলামের অনেক আগের যুগ যুগ ধরে সম্পর্ক রয়েছে, কারণ অনেক নবী যারা ইরাকে জন্মগ্রহণ করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরতে লূত আলাইহিসসালাম, হযরতে ইউনুস আলাইহিসসালাম, এরা কিন্তু সেই ইরাকেই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তারপরেও সেখানকার লোকেরা আল্লাহকে ভুলে গিয়ে বা আল্লাহর উপর ঈমান না এনে তারা কিন্তু আগুনের পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি পুরো আরব যখন বিজয় করার পরে ইসলামের সিপাহ সালার জেনারেল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি হুকুম দিলেন যে যাও সর্বপ্রথম গিয়া ইরাক বিজয় করো। এরপরে হযরত খালিদ ইবনে ওয়ালিদ ইরাক বিজয় করলেন। এরপর থেকে প্রায় ১০০০ বছর পর্যন্ত মুসলমানের অধীনেই ইরাক ছিল এবং অন্য কেউ এসে সেই ইরাককে দখল করতে পারে নাই। কিন্তু আজ থেকে প্রায় ১০০ বছর আগে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, ব্রিটিশরা যখন ইরাক দখল করার পরে তারা এখানে তাদের একজন লোক বাদশাহ হিসাবে বসিয়েছিল ইরাকে। শুধু ইরাকে নয়, পুরো আরবেই তারা বসিয়েছিল। যখন উসমানীয়দেরকে আরব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে ব্রিটিশরা যখন পুরো আরব দখল করে কিছু কিছু এরিয়া, সেখানে তাদের প্রফিট বা তাদের দাস বা এরকমেরই একজন বাদশাহ বানিয়ে মানে সু হিসাবে রাখছিল, কিন্তু মূল ক্ষমতা ব্রিটিশদের হাতেই ছিল। অন্যান্য আরবের যারা বাদশাহ ছিল, যাদেরকে ব্রিটিশরা বসাইয়াছিল, তারা কিন্তু তাদের দেশ পরিচালনা করছিল। কিন্তু ইরাকের যাকে বসিয়েছিল সে তার দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, পারে নাই। ইরাকে অস্থিতিশীল শুরু হয়েছিল, তখন সেই বাদশাকে ইরাক থেকে বরখাস্ত করা হয় এবং সময়ে সময়ে শুধু ইরাকের বাদশা বদলি হতে লাগলো। ইরাকের ওই সময় যখন পুরা ইরাক অস্থিতিশীল অবস্থায় ছিল, ওই সময় ছোট্ট একটা গ্রামে একজন এতিম শিশু জন্মগ্রহণ করেন, যার নাম হচ্ছে সাদ্দাম হুসাইন। কেউ তাকে আলমের অনেক মানুষ তাকে একজন নায়ক হিসাবে দেখে, আবার অনেক মানুষ তাকে ভিলেন বা গুন্ডা হিসাবে মনে করে। সাদ্দাম হুসাইন কিন্তু সাধারণ কোনো মানুষ ছিলেন না। তার জন্মের আগেই ওনার পিতা এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। যখন সাদ্দাম হুসাইনের মা তিনি খবর পেলেন যে উনার স্বামী তথা সাদ্দাম হুসাইনের বাবা মৃত্যুবরণ করেছেন, তখন তিনিও সাদ্দাম হুসাইনের মা তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সাদ্দাম হুসাইন তিনি ছোট থেকেই অনেক সাহসী একজন ছিলেন, কারণ তিনি যখন ছোটবেলা চলাফেরা করতেন তখন তার বন্ধু বান্ধবরা, গ্রামের যারা ছেলেরা ছিল, তাকে অনেক সাতাইতো বা অনেক লড়াই করতো, লাগালাগি করতো। তখন থেকেই সাদ্দাম হুসাইন একটা রড লইয়া তিনি ঘোরাফেরা করতেন এবং যারা তাকে বিরক্ত করত বা যারা তার সাথে লাগালাগি করতো, তিনি রড দিয়া তার মাথার মধ্যে বাড়ি মারতেন। সাদ্দাম হুসাইনের বয়স এখন 10 বছর। ওই সময় সাদ্দাম হুসাইনের মা তিনি আরেকজনের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন ওই সাদ্দাম হুসাইনের যে সৎ পিতা তিনি সাদ্দাম হুসাইনের উপরে অনেক জুলুম করতেন, নির্যাতন করতেন। তখন সাদ্দাম হুসাইন তার ফায়সালা করলেন যে তিনি গড় ছেড়ে চলে যাবেন। তখন তিনি গড় থেকে রওনা হলেন এবং তার নানা বাড়ি এবং তার মামুর কাছেই গিয়ে আশ্রয় নিলেন। তখন থেকেই তার ভাগ্য পরিবর্তন হতে শুরু হলো, কারণ তার মামা ইরাকের ছোট্ট একটা রাজনৈতিক পার্টি বার্থ পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে তিনিও সাদ্দাম হুসাইনকে সেই বার্থ পার্টির একজন সদস্য বানালেন। ওই সময় বার্থ পার্টির টোটাল সদস্য 100 বা 150 ছিল। সাদ্দাম হুসাইন যখন সেই পার্টির সাথে সংযুক্ত হলেন, তখনকার সেই পার্টির সাথে আমেরিকার গোয়েন্দা সংস্থা মিলে সেই সময়কার ইরাকের যে বাদশা ছিল তাকে হত্যার ষড়যন্ত্র চলছিল। তখন আমেরিকার সিআইএ তারা নির্বাচিত করলো সেই সাদ্দাম হুসাইনকে, এবং সাদ্দাম হুসাইন এবং তার বন্ধু বান্ধবরা মিলে সেই ইরাকের বাদশার উপরে আত্মঘাতী হামলা চালালেন। কিন্তু সেখানে এই বাদশার কিছু হয় নাই, কিন্তু সাদ্দাম হুসাইন সেখান থেকে তিনি মিশর চলে গেলেন। আমেরিকা সেটা অনুভব করলো যে এই রকমের সাহসী একজন লোক তাদেরই প্রয়োজন, যা ইরাকে তারা বসাবেন। সাদ্দাম হুসাইনকে ট্রেনিং দেওয়া শুরু করলো এবং তারা সাদ্দাম হুসাইনকে তৈরি করতে শুরু করলো, যা ভবিষ্যতের ইরাকের প্রেসিডেন্ট হিসাবে তারা সেই ইরাকের মধ্যে বসাবে। এরপরে যখন এই ইরাকে সাদ্দাম হুসাইনের যে বাথ পার্টি, যেটার সাথে তিনি সংযুক্ত হয়েছিলেন বাল্যকালে, সেই পার্টি যখন ইরাকের ক্ষমতায় গেল, তারা যখন জিতে গেল এবং সরকার বনল, তখন সেই সাদ্দাম হুসাইন মিশর থেকে আসলেন এবং
30 বছর বয়সেই ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। কিন্তু ওই সময় ইরাক কিন্তু একটা স্বাধীন দেশ ছিল, কিন্তু সেই দেশের তেল, পেট্রোল, যেগুলা পেট্রোলিয়াম ছিল, ওয়েল ছিল, সেগুলোর উপরে পুরো ব্রিটিশদের কবজা ছিল। প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বনার পরেই যখন সাদ্দাম হুসাইনের কাছে পাওয়ার ছিল, তখন তিনি এই ওয়েল বা তেল যেগুলো আছে সেগুলোর কন্ট্রোল ব্রিটিশদের হাত থেকে তার হাতে নিয়ে নিলেন এবং ইরাকের মানুষের কাছে তিনি একজন নায়ক হিসাবে পরিণত হলেন। সাদ্দাম হুসাইন যখন ইরাকের মসনদে বসলেন, তখন 1973 সময় আরব এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হলো এবং সেই যুদ্ধের সময় পুরো আরবরা যখন ইসরায়েলের চারদিক থেকে যখন ঘিরিয়ে ফেললেন, তখনকার আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়ালো এবং সেই যুদ্ধে ইসরায়েল জিতে গেল এবং আরবরা পিছু হটতে বাধ্য হলো। এই সব দেখে তখনকার সৌদি আরবের বাদশাহ কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন এবং গোটা আরবের সব নেতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন এবং মিটিং এর মধ্যে ফয়সালা হয়েছে যে আমরা এখন থেকে আর কোনো তেল আমেরিকার কাছে বিক্রি করব না, কারণ আমেরিকার প্রায় 80% তেল আরব দেশ থেকে কিন্তু সে কিনত। যখনই কিং ফয়সাল তিনি এই সিদ্ধান্ত নিলেন, তখনকার দুনিয়ার মধ্যে একটা হালচাল সৃষ্টি হলো এবং তেলের দাম ডাবল নেই, তিন ডাবল নাই, 60 ডাবল করে বেড়ে গেল। কারণ তেলের দাম, এক ব্যারেল তেলের দাম $3 নেই, $12 হয়ে গেল। এটা ছিল আমেরিকাকে সবক শেখানোর একটা কৌশল। কিন্তু এখান থেকেই সবচেয়ে বেশি ফায়দা বা লাভ হয়েছে ইরাকের সাদ্দাম হুসাইনের। এই তেল থেকে, এই তেলের যে আয় ছিল, সেই আয় দিয়ে সাদ্দাম হুসাইন তিনি ইরাককে একটা মডার্ন কান্ট্রিতে পরিণত করলেন এবং সেই দেশের ইকোনমি বাড়তে লাগলো। গ্রামে গ্রামে কারেন্ট পৌঁছাতে লাগলেন, কারেন্ট পৌঁছে গেল মানুষের ঘরে ঘরে, ফ্রি হসপিটাল, ফ্রি স্কুল বানাইতে লাগলেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা কাজ করার জন্য, আজকে যেমন গালফের ওমান, দুবাই, সৌদি, কুয়েত, কাতার যেসব দেশে মানুষেরা কাজ করতে যাচ্ছে, এশিয়া বিভিন্ন দেশ থেকে পৃথিবীর, তখন ইরাকে মানুষ যাওয়া শুরু করলো। কারণ ইরাকের যেই দিনার সেটা আপনার $3, আমেরিকার যে $3 পরিমাণ হয়ে গিয়েছে। সাদ্দাম হুসাইন ইরাকের প্রেসিডেন্ট হওয়ার 6 দিন পরেই তিনি তার পার্টির সব সদস্যদেরকে নিয়ে এক ঘরের মধ্যে একটা মিটিং এর আয়োজন করলেন এবং তিনি মিটিং এ বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমাকে এই প্রেসিডেন্ট থেকে সরানোর জন্য একটা ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছেন তারা এই ঘরের মধ্যে রয়েছেন। কিন্তু সেখানে যারা বসেছিল তাদের তো 12টা বাজতে লাগলো। তখন সাদ্দাম হুসাইনে ওই যে একটা লম্বা সিগারেট খাইতেন সেটা জ্বালাইলেন, জ্বালাইয়া নাম হওয়া শুরু করলেন যে অমুকের ছেলে, অমুকের ছেলে, এইভাবে নাম তিনি বলা শুরু করলেন যারা তাকে সেই সরকার থেকে উৎখাত করতে চায়। এরপর তিনি বললেন আমি যার নাম বলবো তারা যেন এই হল থেকে, এই ঘর থেকে বেরিয়ে যায়। তখন কিছু মানুষ তো সহজেই তারা এই ঘর থেকে বের হয়ে গেল এবং কিছু যেতে চাচ্ছিল না, তাদেরকে জবরদস্তি সেখান থেকে বের করা হলো। ওই সময় সাদ্দাম হুসাইন টোটাল 68 জনের নাম নিয়েছিলেন, তার মধ্যে অধিকাংশদেরকে জেলে রাখা হয়েছে এবং কিছু কিছু মিডিয়ার দাবি তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরে সেই হলের যারা ছিল তারা সাদ্দাম হুসাইনের নামে স্লোগান দেওয়া শুরু করলো এবং এইভাবে একটা ডর পুরা ইরাকে বিরাজমান হওয়া শুরু হলো। তার জীবনের ভুল একটা সিদ্ধান্ত ছিল, সেটা হলো ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির দেশ ইরানের উপরে হামলা করেছিলেন। যে সাদ্দাম হুসাইনের সবচেয়ে বেশি ভয় পেতেন সেই খামিনিকে, অর্থাৎ ইরানের যিনি ইসলামী সর্বোচ্চ নেতা খামিনি, তাকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন। কারণ হচ্ছে গিয়া যেই দেশের প্রেসিডেন্ট হচ্ছেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন, তিনি সেখানকার জনসংখ্যা অর্থাৎ মেজরিটি যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার শিয়া মুসলমান আর মাইনরিটি হচ্ছে সেখানে সুন্নি মুসলমান। কিন্তু সাদ্দাম হুসাইন ছিলেন একজন সুন্নি সিপাহ সালার এবং সুন্নি একজন ক্ষমতাধর প্রেসিডেন্ট। কারণ সেখানকার শিয়ারা সেই সাদ্দাম হুসাইনকে তাদের অরিজিনাল নেতা না মেনে আয়াতুল্লাহ খামিনিকে তাদের নেতা হিসাবে মানত। সাদ্দাম হুসাইন তিনি এক বক্তব্যের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিকে দাজ্জালও বলেছিলেন। দাজ্জাল মানে হচ্ছে প্রতারক। 1 বছর পরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন তিনি সহ আরব কিছু নেতা সহ মিলে আমেরিকার সাহায্য নিয়ে তিনি ইরানে হামলা করেছিলেন এবং ইরানের কিছু জমিও তিনি দখল করে নিয়েছিলেন। দুই দেশের যুদ্ধ শুরু হলো এবং দুই দিক থেকেই মুসলমানরা শহীদ হতে অর্থাৎ মরতে লাগলেন। একদিকে পুরা বিশ্বর সাপুটে সাদ্দাম হুসাইন তিনি ইরানে হামলা করলেন, আর ওইদিকে ইমাম খামিনি বা ইরানের সর্বোচ্চ নেতা তিনি একলাই দুই পক্ষের মধ্যে অর্থাৎ দুই দেশের মধ্যে যুদ্ধ চলছিল। কিন্তু সাদ্দাম হুসাইন
ইরানের তেমন কিছু ক্ষতি করতে পারেন নাই। কয়েক বছর যুদ্ধ হওয়ার পরে সাদ্দাম হুসাইন তিনি সিজফায়ার অর্থাৎ দুই পক্ষই আত্মসমর্পণ করার চেষ্টা করছিল, কিন্তু ইমাম খোমেনি তিনি মানলেন না। এই যুদ্ধ তখনই বন্ধ হবে যখন সাদ্দাম হুসাইনকে ইরাকের মসনদ অর্থাৎ এই সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে তাকে বরখাস্ত করা হবে। এই ঘোষণা করেই ইরান হামলা শুরু করলো ইরাকের উপরে, এবং ইরাকের যেই অঞ্চল থেকে তেল বের হতো সেই অঞ্চলেই প্রথমে হামলা করা হলো। কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি জানতেন যে সাদ্দাম হুসাইনের সব ইনকাম এই তেল থেকেই, তাই তেলের যে এরিয়াগুলো আছে সেগুলাকে ধ্বংস করা শুরু করলেন। সাদ্দাম হুসাইন এখন কিছু ডরতে লাগলেন, কারণ যে তার কাছে যে টাকা ছিল বা পয়সা ছিল সেটা রিজার্ভ ছিল সেই ইরাকের, সেটা এখন শেষ হতে লাগলো। এক মিটিংয়ে তার ইরাকের একজন মিনিস্টার এই সাদ্দাম হুসাইনকে বললেন যে এখন আমরা খোমেনির কথা মানা উচিত। তখন সাদ্দাম হুসাইন ওই মিনিস্টার দিকে তাকাতে লাগলেন এবং বললেন যে আর কেউ কি এই কথার সাথে সমর্থন আছে? কথা হচ্ছে গিয়ে যে খোমেনি বলছিলেন যে এই যুদ্ধ তখনই বন্ধ হবে যখন সাদ্দাম হুসাইনকে প্রেসিডেন্ট থেকে বরখাস্ত করা হবে। দেখতে দেখতে যখন ইরানের শক্তি বাড়তে লাগলো, তখন আমেরিকাও তার জাহাজ এবং সৈন্য নিয়ে এসে ইরানের বর্ডারের পাশে খাড়া করলো এবং একটা প্লেন, ইরানের একটা প্লেনের উপরেও হামলা করলো। 8 বছর যুদ্ধের পরে দয় দেশে ঐক্যমতে সিজফায়ার করলো এবং তারা চুক্তি করলো, কিন্তু 10 লাখ মুসলমান দুই দেশের মধ্যেই মারা গেলেন। দুই দেশের খুব লাভ হয়েছে, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইসরায়েল। তারা উইপেন অর্থাৎ অস্ত্র শস্ত্র খুব বেশি ইরাক এবং ইরানের কাছে বিক্রি করছিল। এরপরে আবার ইরাকের যে জিডিপি সেটা বাড়তে লাগলো এবং তার দেশে আয় উন্নতি বাড়া শুরু হলো। ইরাক যখন উন্নত হতে লাগলো, তখন যেই সব দেশ তাদেরকে কর্জা দিয়েছিল সেই আরব দেশগুলা বলল যে এখন তো সব ঠিক হয়ে গেছে, আমরা যে টাকাগুলা দিয়েছিলাম সেগুলো এখন আমাদেরকে বাপস করো, ফিরিয়ে দাও। তখন সাদ্দাম হোসেন বলল, কিসের পয়সা? তোমাদের কথায় তো আমি যুদ্ধ করেছিলাম, এখন আবার তোমরা টাকা চাচ্ছ। এখান থেকেই সাদ্দাম হুসাইনের বিপদ শুরু